আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি, মির্জা ফখরুল। ডিসেম্বরে ভোট না হলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা। আগামী বছরের জুনের মধ্যেই ভোট, আসিফ নজরুল। ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব, মার্কিন প্রতিনিধি দলকে বিএনপি। আগামী রোজার আগে নির্বাচন চায় জামাত। ভোট আয়োজনে মাঠ প্রশাসন এখনো নিরপেক্ষ নয়, অভিযোগ নাহিদের। ৬ দফা দাবিতে আবারও দেশ জুড়ে আন্দোলনে পলিটেকনিকের শিক্ষার্থীরা। রাজধানী জুড়ে তীব্র যানজট, কাল থেকে সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা। উপাচার্যের অপসারণের ১ দফা দাবিতে উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মুখোমুখি অবস্থানে শিক্ষক শিক্ষার্থীরা। এবং পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রায় মোটিভ বানানো ভাস্কর মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন। জড়িতদের গ্রেফতারের দাবিতে রাজধানীতে চারুকলার শিক্ষার্থীদের মানববন্ধন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রূপরেখা না দেয়ায় বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে মির্জা ফখরুল আশঙ্কা প্রকাশ করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বৈঠক নিয়ে সরকারের অবস্থান জানাতে গিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, এই বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অবশ্যই জাতীয় নির্বাচন হবে। এই সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগে নির্বাচনের রোডম্যাপ জানিয়ে দেবেন প্রধান উপদেষ্টা। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাবে তার অনেকটাই নির্ধারিত হতে পারে এ বৈঠকে। এমন ধারণা থেকেই প্রধান উপদেষ্টা বিএনপির বৈঠক নিয়ে বাড়তি আগ্রহ কৌতূহল ছিল রাজনৈতিক মহল আর সাধারণ মানুষের মাঝে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় ২ ঘণ্টা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ৭ সদস্যের বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বেশ কয়েকজন উপদেষ্টা আলোচনায় অংশ নেন। বৈঠকের বিস্তারিত জানাতে গিয়ে অসন্তুষ্টির কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকার প্রধানের কাছ থেকে আরও স্পষ্ট বার্তা আশা করে দেশবাসী। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। সংস্কার ইস্যুতে বিএনপি মহাসচিব দলের অবস্থান জানাতে গিয়ে বলেন, যেসব বিষয়ে ঐকমত হবে তার ভিত্তিতে জুলাই সনদ তৈরি হতে পারে। যে বিষয়গুলোতে ঐকমত হবে সব দলগুলোর, সংসদ দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। এবং বাকি সংস্কার যেগুলো আমরা ঐকমত হব, একমত হব, সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। সরকারের মুখপাত্র হয়ে সংবাদ সম্মেলনে আসা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, জাতীয় নির্বাচন নিয়ে সরকারের অবস্থান আগেই স্পষ্ট করেছেন ডক্টর ইউনূস। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না, যে কথাই বলুক না কেন। এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি। রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। শিডিউল ঘোষণা করার পর মোটামুটি 60 ডেজ দিলেই হয়। সেই হিসাবে যখন আমরা নির্বাচন করব তার অন্তত 2 মাস আগে আমাদেরকে রোডম্যাপটা ঘোষণা করতে হবে। তিনি এও জানান, অন্তর্বর্তী সরকার জুলাই গণহত্যার বিচার ও জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে।
তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কিভাবে? বিএনপি সংস্কারের ব্যাপারে আন্তরিক জানিয়ে ডক্টর আসিফ নজরুল বলেন, ঐকমত্য কমিশনে দেয়া অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথেও একমত পোষণ করেছে দলটি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি। যুক্তরাষ্ট্র এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সাথে বৈঠক শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। নিকোল চুলিকের সাথে আলাদা বৈঠক শেষে জামাতের আমির শফিকুর রহমান বলেন, আগামী রোজার আগে নির্বাচন চান তারা, আর মৌলিক সংস্কার না হলে নির্বাচনে যাবে কিনা ভেবে দেখার কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। গুলশানের যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। 3 দিনের সফরে ঢাকা এসেছেন ট্রাম্প প্রশাসনের 2 কর্মকর্তা, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু আর হেরাপ। ঢাকায় এসে দূতাবাসের কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠক করেন নিকোল চুলিক। বিকেলে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে মার্কিন প্রতিনিধি দলের সাথে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার আগামী 1 মাসের মধ্যে শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব। এই সরকারের মূল কাজটা হচ্ছে সে জায়গায় ডেমোক্রেটিক প্রসেসে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার যত তাড়াতাড়ি সম্ভব তারা সে কাজগুলো করতে পারে, সেটা আমরা বলেছি। এবং সেটা করতে কতদিন সময় লাগতে পারে আমি তো বলেছি, সংস্কারে যেখানে ঐকমত্য হবে সেটা আগামী 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক উন্নয়ন সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। আমরা কি করতে যাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে এর আগে জাতীয় নির্বাচন, সংস্কার, নতুন শুল্ক নীতিমালা, সংখ্যালঘু নিরাপত্তা, রোহিঙ্গা ইস্যুতে জামাত ও এনসিপির নেতাদের সাথে আলাদা আলাদা বৈঠক করেন এই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ বলেন, সংস্কার, নির্বাচন ইস্যুতে কথা হয়েছে। সারা দেশে বর্তমান প্রশাসন বিএনপির পক্ষ নেয় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই, তাই নির্বাচনের আগেই মৌলিক সংস্কারের কথা জানিয়েছে এনসিপি। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। জামাতের আমিরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন যুক্তরাষ্ট্রের মন্ত্রীর সাথে। বৈঠক শেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, সংস্কার, নির্বাচন, যুক্তরাষ্ট্রের ট্যারিফ, আওয়ামী লীগের বিচার নিয়ে কথা হয়েছে। ডক্টর ইউনূসের প্রস্তাবনার বাস্তবায়ন দেখতে চায় জামাত। আগামী রমজানের আগেই তারা নির্বাচন চান বলে মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছেন। তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই, আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। আগামী 18 এপ্রিল ঢাকা ত্যাগ করবেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। 6 দফা দাবিতে আবারও রাজপথে কারিগরি শিক্ষার্থীরা। তাদের সড়ক অবরোধে অচল হয়ে পড়ে রাজধানী। তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে ঢাকা। সকাল থেকে তেজগাঁওয়ে 7 রাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করে তারা। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিকে কাল থেকে সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। তেজগাঁওয়ে 7 রাস্তা মোড়ে বুধবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কারিগরি শিক্ষার্থীরা। সরকারি, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা।
যার মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, বেসরকারি পলিটেকনিকগুলোর ল্যাব সুবিধা, অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের অর্থ দেয়া। 2021 সালে একটি অবৈধ নিয়োগ হয়, সেই নিয়োগটা হচ্ছে রাতের আধারে নিয়োগ হয়, এটা ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ। এই নিয়োগটা অবশ্যই বাতিল করতে হবে এবং তারা হাইকোর্টে একটি রায় দেয়, এই রায়টা বাতিল করতে হবে। দাবি না মানলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। আমাদের দাবি সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে অবশ্যই 10ম গ্রেডে নিয়োগ প্রদান করতে হবে। যদি এরপরে আবারও এই আন্দোলনে বাধা দেওয়া হয়, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে কর্মসূচি দেওয়া হবে। শিক্ষার্থীদের অবরোধকে কেন্দ্র করে তীব্র যানজট তৈরি হয় রাজধানীর বিভিন্ন সড়কে। বন্ধ হয়ে যায় মহাখালী তেজগাঁও সড়কে গাড়ি চলাচল। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে পদোন্নতিতে ক্রাফট ইনস্ট্রাক্টরদের কোনো কোটা রাখা হবে না, এমনকি ওই নামে পদই রাখা হবে না বলে আন্দোলনের মুখে বিকেলে ঘোষণা দেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়েব আহমদ খান। তবে দাবি পূরণে লিখিত আশ্বাস চান শিক্ষার্থীরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 2021 সালে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফটদের মামলার রায়ের প্রতিবাদ 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে ব্লকেট কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় রাজপথ ও রেলপথ অবরোধ করা হয়। এতে বন্ধ হয়ে যায় রাজধানীর সাথে সড়ক ও রেল যোগাযোগ। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ভিত্তিতে আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। চট্টগ্রামে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুর থেকে 2 নম্বর গেট এলাকায় বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেন তারা। সড়ক অবরোধের ফলে মুরাদপুর বহদ্দারহাট ও জিইসি মুখী রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ পড়েন চরম দুর্ভোগে। রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ঢাকা মহাসড়ক ও পাশাপাশি থাকা রাজশাহীর রেলপথ অবরোধ করেন এবং রেল লাইনের উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কুমিল্লায় কোটবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় বন্ধ থাকে যান চলাচল। 2 ঘন্টা পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে বরিশালের সম্মিলিত পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে নথুল্লাবাদ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ময়মনসিংহে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ 6 দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে ময়মনসিংহের সাথে ঢাকা, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের 2 দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দিনাজপুর ফুলবাড়ি বাস স্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে দিনাজপুর থেকে ঢাকার রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। দাবি না মানলে আরো বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। নওগাঁ বাস স্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এ সময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া নরসিংদী সহ অন্যান্য জেলা থেকেও পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উপাচার্যের অপসারণের 1 দফা দাবিতে অনড় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত ক্যাম্পাস। এদিন দাবি আদায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও পোস্টারিং করেন। অন্যদিকে উপাচার্যকে হয়রানি ও শিক্ষার্থীদের ঘোষিত 1 দফার বিরুদ্ধে দুর্বার বাংলার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে শিক্ষকরা। খুলনা থেকে SM হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন ফজলে রাব্বি। দুপুর থেকে উপাচার্যের অপসারণের 1 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাস জুড়ে পোস্টারিং করে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে প্রেস ব্রিফিংয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। উপাচার্যের পদত্যাগের দাবি আদায়ে দেশের ছাত্র সমাজের সহযোগিতা চেয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আপনাদের হুঁশিয়ার দিচ্ছি, আপনারা আমাদের ভিসিকে অপসারণ করে শিক্ষার্থীদের উপর যে বহিষ্কার দেওয়া হয়েছে এবং যে মামলা করা হয়েছে সেটা অবিলম্বে প্রত্যাহার করাতে হবে এবং নতুন ভিসি নিয়োগ করে আমাদের স্বাভাবিক কার্যক্রম চালু করতে হবে। এই কুয়েট ভিসি ইনি থাকাকালীন আমাদের কোনো শিক্ষার্থী ক্লাস পরীক্ষায় ব্যাক করতে আগ্রহী না, কোনো শিক্ষার্থী ক্লাস পরীক্ষায় ব্যাক করবে না, এটাই শিক্ষার্থীদের সিদ্ধান্ত। এদিকে পরবর্তী করণীয় ঠিক করতে উপাচার্য অধ্যাপক ডক্টর মাসুদ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও শিক্ষকদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক শেষে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ব্যানারে ভাইস চ্যান্সেলরকে হয়রানি ও ঘোষিত এক দফার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। সিন্ডিকেট কর্তৃক 37 জনকে সাময়িক বরখাস্ত করছে। সাময়িক বরখাস্ত মানে তার সবকিছু প্রমাণ হলো না। যারা প্রকৃত দোষী, এই 37 জনের মধ্যে একজন নাও থাকতে পারে প্রকৃত দোষী। সো এটা নিয়ে এই ঘোলাবাড়িতে মাছ শিকার করার কিছু নাই। আমরা মনে হচ্ছে যে ছাত্ররা আসলে ভুল পথে আছে। আসলে এটা তো শিক্ষা প্রতিষ্ঠান, অন্য কোনো প্রতিষ্ঠান না, যেখানে লেখাপড়া শিখে তার জীবন যাপনের জন্য ঝাঁপিয়ে পড়বে, এটাই কাম্য। কুয়েট থেকে পাঠানো এক বিবৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরে প্রভাবিত না হয়ে বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি ও শৃঙ্খলা যথাযথভাবে অনুসরণ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। দোসরা মে হল খোলার সিদ্ধান্ত থাকলেও মঙ্গলবার রাতে কিছু শিক্ষার্থী গেট ভেঙে হলে প্রবেশ করার পর থেকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নববর্ষের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা। বিকালে চারুকলা অনুষদ প্রাঙ্গণে মানববন্ধনে এমন দাবি জানান তারা। এর আগে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আরও জানাচ্ছেন আনন্দ তাসিন রি। এবারের বর্ষবরণে ফেসিস্টের মোটিভ বানানো নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা এই আগুন দেয় বলে জানায় শিল্পীর পরিবার। ধারণা করা হচ্ছে পহেলা বৈশাখে ঢাকায় স্বৈরাচারী মুখাকৃতি বানানোর অভিযোগে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে শিল্পী মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিভ তৈরি করেছেন। বাঘটা আমি নির্মাণ করেছি, যেহেতু বৈশাখের সাথে সেই 2004 সাল থেকেই যুক্ততা রয়েছে। দায়ভার তো আসলে এরকম করে যে আমি বিকৃত প্রতিকৃতি আমি তৈরি করেছি বা আমার দায়িত্ব, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বা আমি দায়িত্ব নিয়েছি, বাট এটা খুবই ভ্রান্তি। আমি তাই বলছি সবাইকে যে আসলে বিভ্রান্তি ছড়ানোটা ঠিক হয় না, এটা অনেক মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার। দুষ্কৃতিকারী যারাই করে থাকবে তারা নিঃসন্দেহে তারা দুষ্কৃতিকারী, তারা অপমানিত ভিন্ন কোনো উদ্দেশ্যে ঘটনাটি ঘটিয়েছে। আশা করি তদন্তে সঠিক বিষয়টা বের হয়ে আসবে যে কারা আসলে কি উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটিয়েছে। এদিকে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আয়তায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় তার ঘর নির্মাণে সরকারি সহযোগিতারও দাবি জানানো হয়। মানব সহ অন্যান্য শিল্পীদের যে হুমকি ধুমকি দিয়ে আসছে তার সুষ্ঠু প্রতিকার এবং শিল্পীর যে ক্ষতিপূরণ সেই ব্যবস্থা করতে হবে। এই ভয়কে দূর করবার জন্য এখনই সময়, রাষ্ট্রকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ কোনো গোষ্ঠী নয়, দেশের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান চারুকলার শিক্ষার্থীরা। আনন্দ তাসিন রি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে মহাখালীতে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী 20 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এছাড়া মোহাম্মদপুরে আন্দোলন চলাকালে বিনা উস্কানিতে এক ব্যক্তিকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুককে 27 এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
এ সময় প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার মাস্টার মাইন্ডদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, ট্রাইব্যুনালে প্রতিনিয়ত অসংখ্য অভিযোগ জমা পড়ছে, যার মধ্যে স্বামী স্ত্রীর কলহের অভিযোগও রয়েছে। ট্রাইব্যুনাল তদন্ত করে যৌক্তিক অভিযোগগুলোই আমলে নিচ্ছে। নোয়াখালী এলাকা ইতোমধ্যে ট্রাইব্যুনালে এমন পিকুলিয়ার অভিযোগ আসছে, ঘরে সংসারে একজনের সাথে আরেকজনের বনিবনা হয় নাই, জায়গা জমি নিয়ে বিরোধ, ভাইয়ে বিরোধ, স্বামী স্ত্রীর বিরোধের অভিযোগও আমরা ইতিমধ্যে পেয়েছি। সেগুলো মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত না হয় আমরা ইনস্ট্যান্টলি রিজেক্ট করেছি। কিন্তু যে অভিযোগগুলো মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পর্কিত সেগুলো আমরা তদন্ত সংস্থায় প্রেরণ করি। তদন্ত সংস্থা তদন্ত করে পজিটিভ রেজাল্ট পেলে তখনই কেবল আমাদেরকে দেয়, আমাদেরকে দিলে আমরা মামলা করি। খুব দ্রুতই বিচার বিভাগের পৃথক সচিবালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে এসে কথা জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, পৃথক সচিবালয় স্থাপনে যাচাই বাছাই চলছে, অচিরে এটা চূড়ান্ত রূপ পাবে। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি। এ সময় তিনি আইনজীবীদের নানান অসুবিধার কথা শোনেন এবং তার সমাধানের আশ্বাস দেন। A part of our social responsibility to the community. এবং it is now up to the community এটাকে বরণ করে নেওয়া and to ensure its upkeep along with the dedicated team that is behind this vision and this project. সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়ালেও নিম্ন আয়ের মানুষ সংসার চালাতে অতটা চাপে পড়বে না বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাষ্ট্র পরিচালনায় খরচ যোগাতে দাম বাড়ানোর বিকল্প ছিল না বলে দাবি করেন তিনি। সচিবালয়ে বিএসআরএফ এর সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা আরও জানান, আন্তর্জাতিক আইন না মেনে একতরফা শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সমস্যা সমাধানে দেশটির শুল্ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ। রিপোর্ট মাহবুব কবির চপলের। রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা সহনীয় থাকলেও এখন আবার বাড়তে শুরু করেছে। বিশেষ করে সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়ানোয় চিন্তার ভাঁজ সাধারণ ভোক্তাদের। আন্তর্জাতিক বাজারে ফেব্রুয়ারিতে অপরিশোধিত সয়াবিন তেলের দাম ছিল টন প্রতি $1069, মার্চে সেটি কমে দাঁড়িয়েছে $1005। বিশ্ববাজারে দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ানো হলো তার ব্যাখ্যা দেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, অতটা সমস্যা হবে না। 14 টাকা যে দাম বেড়েছে আমরা এটা বাড়াতে বাধ্য হয়েছি, কারণ আপনারা জানেন যে সরকারের যে যে রাজস্ব ঘাটতি রয়েছে, নিজস্ব যে পরিচালন ব্যয়, এই ব্যয়ের টাকাটা তো তুলতে হবে, না হলে রাষ্ট্রকে দায় তৈরি করতে হবে। পণ্য মূল্য বৃদ্ধি পেলেও আমার ধারণা যে একটা সংসারের খরচে চাপটা অতটা পড়বে না যতটা 14 টাকা দেখে মনে হচ্ছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক চিন্তায় ফেলেছে সরকারকে, তবে 3 মাসের মধ্যে সমস্যা সমাধানে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ককে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মনে করছেন তিনি। WTO ফ্রেমওয়ার্কে আমরা এই ধরনের শুল্ক আমাদের উপরে আন্তর্জাতিক আইনেই প্রযোজ্য হওয়ার কথা নয়। এবং আমি বলেছি যে আমাদের যে প্রধান সম্পদ, আমাদের প্রধান উপদেষ্টা, ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা কাজে লাগাবো এবং লাগাচ্ছি। আমাদের যে অবস্থান সেটা অর্থনৈতিক, ভূরাজনৈতিক, তার বিনিময়ে আমরা আমাদেরকে অপ্রতিযোগীশীল ওনারা করে তুলবেন না, কারণ আমরা যদি অপ্রতিযোগীশীল হই তাহলে যুক্তরাষ্ট্রের যারা ভোক্তা তারাও ঠকবে। বাণিজ্য উপদেষ্টা জানান, ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করায় বছরে 2000 কোটি টাকা খরচ বাড়বে, যা বিকল্প উপায়ে শূন্যে নামিয়ে আনার চেষ্টা চলছে। আমাদের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আমাদের ব্যবসায়িক খরচ প্রায় 2000 কোটি টাকা বেড়ে যাওয়ার কথা। আমাদের কার্গো আরেকটা দেশের সহায়তা নিয়ে যেত। আজ আমরা বিমানের কার্গোর ক্ষেত্রেও করব এবং আশা করি আমাদের এই 2000 কোটি টাকার খরচ আর 2000 কোটি টাকা থাকবে না, এটা 0 টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।
দুর্নীতি মামলার আসামি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক। এমন তথ্য জানিয়ে সংস্থাটির মহাপরিচালক জানান, শুধু আদালতে উপস্থিত হয়ে প্লট জালিয়াতির বিষয়ে তার বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে। এদিন জমির মূল্য অতিরিক্ত দেখিয়ে ৮০০ কোটি টাকার আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া ৮৭ কোটি টাকার জমি ১,০০০ টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে তুলে নেয়ার অভিযোগে রয়েছে তাদের বিরুদ্ধে। বিচারিক আদালতে নির্দেশনা যেভাবে দিবে ঠিক সেভাবে, কারণ এই বিষয়টা আদালতের এখতিয়ারে, অন্য কারণ নয়। আদালত যেভাবে নির্দেশনা দিবেন ঠিক সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসী ও তাদের পরিবারের সহায়তায় বিভিন্ন খাতে ১০৩ জনকে প্রায় ২ কোটি টাকার সহায়তা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দুপুরে রাজধানী ইস্কাটনে মন্ত্রণালয়ের ওয়েস্ট অনার্স কল্যাণ বোর্ড থেকে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা, অসুস্থদের চিকিৎসা সহায়তা ও প্রবাসের মৃতের পরিবারকে এই অর্থ সহায়তার চেক প্রদান করা হয়। বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের কল্যাণে এ ধরনের কাজ অব্যাহত রাখার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় বৈধভাবে রেমিটেন্স পাঠাতে তাদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। ঢাকার আপনার বাড়িধারা এলাকার কাছে আমাদের ৮.৫ বিঘা জমি আছে প্রবাসী কল্যাণ বোর্ডে। তো আমাদের ইচ্ছা আছে ওখানে একটা হসপিটাল করব এবং ওই হসপিটালটা হবে প্রবাসীদের হসপিটাল। আমরা ধরেন ৪০-৫০% শেয়ার শুধু প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনারা শেয়ার মার্কেটে ওই শেয়ারটা কিনতে পারবে, অন্য কেউ এটা কিনতে পারবে না। ফলে আপনারা ওই প্রবাসী হসপিটালের মালিক হবেন ইনশাআল্লাহ। এখানে যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন, সিকিউরিটি গার্ড আছেন বা ড্রাইভার আছেন, সেখান থেকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা বিদেশ থেকে যেসব প্রবাসীরা ফিরে আসবেন তাদেরকে চাকরি দেওয়ার চেষ্টা করব। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে জরুরি মানবিক সহায়তা মিশন শেষ করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী দল। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে উদ্ধারকারী ও চিকিৎসক দলের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এতে উদ্ধারকারী ও চিকিৎসক দলের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এর আগে একই স্থানে উদ্ধারকারী বাংলাদেশ দলের সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন সংবাদ সম্মেলনে জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে ৩ ধাপে এই অভিযান পরিচালিত হয়। এছাড়াও এই মিশনের মাধ্যমে সামরিক ও অসামরিক বিশেষজ্ঞ চিকিৎসক দল ১৭টি জটিল অস্ত্রোপচার সহ ৮৮৫ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে। আধুনিক ও যুগ উপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে ৭১ নম্বর স্কোয়াড্রনে স্থাপিত আকাশ প্রতিরক্ষা রাডার উদ্বোধন করা হয়েছে। GM403M আকাশ প্রতিরক্ষা রাডারটির উদ্বোধন করেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। নতুন সংযোজিত এই রাডারটি বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রবাসীদের কাছে জনপ্রিয় মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ট্যাপ সেন্ডের মাধ্যমে বিকাশে পাঠানোর সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স গ্রহণ করে মোটর বাইক, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স ও ডিভাইস কুপন জিতে নিলেন দেশে থাকা ১৫ জন স্বজন। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী স্বজন পেয়েছেন ১,৮০,০০০ টাকার মোটর বাইক কুপন। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী স্বজন পেয়েছেন ৫০,০০০ ও ৩০,০০০ টাকার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কুপন। পাশাপাশি প্রতি সপ্তাহে ৩ জন করে মোট ১২ জন পেয়েছেন ১৫, ১০ ও ৫,০০০ টাকার ইলেকট্রনিক ডিভাইস কুপন। ১ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে বিভিন্ন ধাপে প্রবাসীদের পাঠানো সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণ করা স্বজনরাই এই পুরস্কারের জন্য নির্বাচিত হন। এদিকে রেমিটেন্সের টাকা এখন আরও কম খরচে ক্যাশ আউটের সুযোগ নিতে পারছেন দেশে থাকা প্রবাসীর স্বজনেরা।
এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গাজার মানুষের দুর্দশা বন্ধ করতে দ্রুত পদক্ষেপও চান তিনি। এজন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও বার্তা দিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ম্যাক্রো। তারপর সামাজিক মাধ্যম এক্সে ম্যাক্রো লিখেছেন, গাজার বেসামরিক মানুষের দুর্দশা বন্ধ হওয়া দরকার। গাজায় ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে কোনো বাধা দেয়া উচিত নয়। এদিকে জাতিসংঘ জানিয়েছে কয়েক সপ্তাহ ধরে গাজায় কোনো ত্রাণ যায়নি, ফলে সেখানকার মানুষের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক ভারে বিশ্ব বাণিজ্যে চীনমুখী হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। এরই মধ্যে চীনা প্রেসিডেন্টের ভিয়েতনাম সফরে দেশটির সাথে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এগিয়ে নিয়েছে বেইজিং। মালয়েশিয়া ও কম্বোডিয়া সফরেও আসছে সুখবর। ট্রাম্পের অস্থির শুল্ক নীতির কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বাজার ধরতে শি জিনপিং এর এই সফর আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি করেছে বাড়তি উত্তেজনা। ওয়াশিংটনের শুল্কের বোঝায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কাছে টানতে পারে চীন। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। দক্ষিণ পূর্ব এশিয়া সফরের শুরুতেই গেল সোমবার ভিয়েতনামে যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাজকীয় নানা আনুষ্ঠানিকতায় তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে বরণ করে নেয় দেশটির জনগণ। সফরকালে রাজধানী হ্যানয়ে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া ও আধুনিক ভিয়েতনামের প্রতিষ্ঠাতা হো চি মিনের সমাধিতে শ্রদ্ধা জানান চীনা প্রেসিডেন্ট। পরে দুদেশের মধ্যে বৈঠকে সই হয় ৪৫টি সহযোগিতা চুক্তি। ভিয়েতনামের শীর্ষ নেতা লামের সঙ্গে বৈঠকে চীন ও ভিয়েতনামের প্রতি যুক্তরাষ্ট্রের একতরফা আধিপত্যের তীব্র বিরোধিতা করেন এই কমিউনিস্ট নেতা। এবছর এটি আমার প্রথম বিদেশ সফর, যেখানে আমি ভিয়েতনামকেই প্রথম বেছে নিয়েছি। চীন ভিয়েতনাম ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, এখন আমাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে হবে। তবে চীনা প্রেসিডেন্টের ভিয়েতনাম সফরে বড্ড খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওভাল অফিসে বসে ক্ষুব্ধ সেই প্রতিক্রিয়া দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমি চীন ও ভিয়েতনামকে দোষ দিচ্ছি না, তাদের বৈঠকটি খুবই চমৎকার। তবে আমার মনে হচ্ছে তারা যুক্তরাষ্ট্রকে শায়েস্তা করতে চায়। বর্তমানে বিশ্ব বাণিজ্যে বিরাজ করছে একটি সংকট। একদিকে চীনের মাথার উপর যুক্তরাষ্ট্রের আরোপিত ১৪৫% শুল্ক, অন্যদিকে ভিয়েতনামের উপরও ওয়াশিংটনের শুল্ক বোঝা। আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় চীন। আমেরিকা শুল্ককে চীনের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা চীন সহ সব দেশের জন্যই হুমকি। যুক্তরাষ্ট্রের এই আধিপত্যবাদ আমরা মেনে নিতে পারি না। ভিয়েতনাম সফর শেষ করেই মালয়েশিয়া আসেন শি। দেশটির রাজা সুলতান ইব্রাহিমের আমন্ত্রণে মঙ্গলবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে দেওয়া হয় গার্ড অব অনার। দক্ষিণ এশিয়ার আরেক দেশ কম্বোডিয়ার প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শুল্ক নীতিতে ক্ষতিগ্রস্ত দেশটির বাজার ধরতে ১৭ এপ্রিল কম্বোডিয়া যাচ্ছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের রাষ্ট্রপ্রধান। ফলে তার পূর্ব নির্ধারিত এই সফর কিছুটা সান্ত্বনার বার্তায় বয়ে এনেছে নমপেনের জন্যও। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আলজেরিয়া সহ বিভিন্ন দেশে কৃষি পণ্য রপ্তানি করতে চান দেশের উদ্যোক্তারা। একই সাথে ওষুধ রপ্তানি আরও বাড়াতে চান তারা। বগুড়ায় গণমাধ্যম কর্মী ও বিশিষ্টজনদের কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান ওয়ান ফার্মা এবং এগ্রি কেয়ারের চেয়ারম্যান নাজমুন নাহার। তিনি জানান, দেশের বাজারে ৯৮% ওষুধের চাহিদা মিটিয়ে বিশ্বের প্রায় ১৫০টি দেশে রপ্তানি করছে বাংলাদেশের ওষুধ। তবে সম্ভাবনাময় এই খাতের এখনও বেশ কিছু চ্যালেঞ্জ আছে বলে জানান তিনি। জাতীয় পর্যায়ে ওষুধের কাঁচামাল তৈরির গবেষণা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা উল্লেখ করে বক্তারা বলেন, রপ্তানি প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাংলাদেশ থেকে রপ্তানি
করতে অনেক বেশি সময় ব্যয় করতে হচ্ছে। সম্ভাবনাময় এই শিল্পের সমস্যাগুলো দ্রুত সমাধান করা গেলে ওষুধ রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হবে বলেও জানান তারা। এবারে পারডেক্স খেলার খবর। জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন সিলেটে। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ তারা সিলেটে পৌঁছায়। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে জিম্বাবুয়ে দলকে বরণ করে নেন বিসিবির কর্মকর্তারা। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টিম হোটেলে নিয়ে যাওয়া হয় তাদের। আজ বিশ্রামে থেকে আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে শন উইলিয়ামসনের দল। এদিকে টেস্ট সিরিজ সামনে রেখে সিলেটে চতুর্থ দিনের মতো প্রস্তুতি নিয়েছে স্বাগতিকরা। প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে ব্যাট বলে ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। আগামী 20 এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে 2 দল। টানা 3 ম্যাচ জিতে ইতোমধ্যে নারী ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার নিশ্চিত করতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে নিগার সুলতানা জ্যোতিরা। তবে রেকর্ড অবশ্য টাইগ্রেসদের হয়ে কথা বলছে না। 2 দলের 4 মোকাবেলায় মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ, বাকি 3টিতেই হার। তবে এবার অন্য মন্ত্রে দীক্ষিত টাইগ্রেসরা জয়ের ব্যাপারে আশাবাদী। তাছাড়া পরাজয়ের ব্যবধানটা কমাতেও চান জ্যোতি, ঋতুমণি, নাহিদারা। লাহোরে কাল বাংলাদেশ সময় সকাল 10:30টায় শুরু হবে ম্যাচটি। হেরে গিয়েও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মে পিএসজি। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে 3-1 গোলে হেরেছে কাতালানরা। আর পিএসজিকে কাঁপিয়ে দিয়েও অ্যাস্টন ভিলা ম্যাচ হেরেছে 3-2 ব্যবধানে। রিপোর্ট এসএম আশরাফের। প্রথম লেগে 3-1 গোলে পরাজয়। অ্যাস্টন ভিলাকে তাই ঘুরে দাঁড়াতে হলে অবিশ্বাস্য কাণ্ড ঘটাতেই হতো। কিন্তু ভিলা পার্কে 27 মিনিটের মধ্যে আশরাফ হাকিমি আর নুনো মেন্ডিস গোল করে সেই স্বপ্নে বড়সড় ধাক্কা দেয়। তবু হাল ছাড়েনি উনাই এমেরির শিষ্যরা। পরের প্রতিটি আক্রমণে পিএসজি রক্ষণ দুর্গ কাঁপিয়ে দিতে থাকে তারা। ইউরি টিয়েলসম্যানের শট 34 মিনিটে জাল খুঁজে নেয় ফরাসি ক্লাবের। 55 মিনিটে ডি বক্সের বাইরে থেকে জন ম্যাকগিন অবিশ্বাস্য শটে যে গোল করেন তাতে পিএসজি ফুটবলারও কুর্নিশ জানাতে বাধ্য হন। ম্যাচ সমতায় ফেরে 2-2 গোলে। 2 মিনিটের ব্যবধানে তৃতীয় গোল পেয়ে যায় ইংলিশ ক্লাবটি। মার্কাস রাশফোর্ডের বানিয়ে দেওয়া বলকে গন্তব্যে পাঠান এইচজি কনস্টা। 2 লেগ মিলিয়ে ভিলা তখন 5-4 ব্যবধানে পিছিয়ে। এই ব্যবধান প্রায় ঘুচিয়ে দিচ্ছিলেন স্বাগতিক ফুটবলাররা, কিন্তু তাদের সামনে প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়ে দলকে রক্ষা করেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দন্নারুমা। তাতেই কপাল পুড়ে অ্যাস্টন ভিলার। একইভাবে বার্সেলোনার বিপক্ষেও বরুসিয়া ডর্টমুন্ডকে অসাধারণ গল্প লিখতে হতো। প্রথম লেগে 4 গোলে পিছিয়ে থাকা দলটিকে 11 মিনিটে লিড এনে দেন সেরহু গিরাসি। বার্সার ভয় বাড়িয়ে দিয়ে 49 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গিনির এই ফুটবলার। 2 লেগ মিলে স্কোরলাইনের ব্যবধান কমে আসে 4-2-এ। কিন্তু অবিশ্বাস্য গল্প আর লেখা হয়নি জার্মান ক্লাবের। ডিফেন্ডার রামির আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় হানসি ফ্লিকের দল। এরপর সেরহু গিরাসি হ্যাট্রিক করলেও 6 বছর পর বার্সেলোনার সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি মির্জা ফখরুল। ডিসেম্বরে ভোট না হলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা। আগামী বছরের জুনের মধ্যেই ভোট আসিফ নজরুল। ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব মার্কিন প্রতিনিধি দলকে বিএনপি। আগামী রোজার আগে নির্বাচন চায় জামাত। ভোট আয়োজনে মাঠ প্রশাসন এখনো নিরপেক্ষ নয়, অভিযোগ নাহিদের। 6 দফা দাবিতে আবারও দেশ জুড়ে আন্দোলনে পলিটেকনিকের শিক্ষার্থীরা। রাজধানী জুড়ে তীব্র যানজট। কাল থেকে সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা।
উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুখোমুখি অবস্থানে শিক্ষক শিক্ষার্থীরা। এবং পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রায় মোটিভ বানানো ভাস্কর মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন, জড়িতদের গ্রেফতারের দাবিতে রাজধানীতে চারুকলার শিক্ষার্থীদের মানববন্ধন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।